কেমন আছেন বন্ধুরা? তো আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে একটি বিশেষ টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের প্রফেসর সলিমুল্লাহ খানের একটি উক্তি। তো চ্যানেল 24-এ এই নিউজটা এসেছে বেশ কয়েকদিন আগে। তো আমি তখন থেকে চিন্তা করতেছিলাম যে আমি এটা নিয়ে একটু কথা বলবো, এবং সেই নিউজটা হচ্ছে সেখানে মানে থাম্বনেইলে লেখা ছিল যে বুয়েটের 75% স্টুডেন্ট বা গ্র্যাজুয়েট দেশে থাকে না। এখন আমি জানি না উনি এই পরিসংখ্যানটা কোথায় পেলেন। এখন 75% আদৌ সংখ্যাটা সত্য কিনা আমি এই ব্যাপারে নিশ্চিত নই। বাট এইটুকু আমি বলতে পারি যে বুয়েটের মোটামুটি একটা সিংহভাগ, সেটা 50 থেকে 60%, আমার যতটুকু মনে হয় যে আস্তে আস্তে দেশের বাইরে চলে যায়। এবং আগে হয়তো সংখ্যাটা একটু বেশি বা কম ছিল, এখন আস্তে আস্তে সংখ্যাটা 50-60%-এর দিকে চলে গেছে আর কি। বিশেষ করে আমি যদি আমার ব্যাচের দিকে তাকাই অথবা আমার ক্লাসমেটদের দিকে তাকাই, দেখা যায় যে আমাদের ডিপার্টমেন্টে 50 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে 15-16 থেকে আই থিঙ্ক, হ্যাঁ, অ্যারাউন্ড 20, অর্থাৎ দ্যাট মিনস আপনার 40% দেশের বাইরে বর্তমানে বিভিন্ন দেশে চলে গেছে। সেটা জার্মানি হোক, জাপান থেকে শুরু করে ইউএসএ, ম্যাক্সিমাম দেন কানাডা আছে, বিভিন্ন দেশে তারা সেটেল করেছে। এবং অন্যান্য ডিপার্টমেন্টে এই সংখ্যাটা এরকম 50-60% এর মতো ভ্যারি করতেছে। এবং এখন আমরা চলেন আগে ডক্টর সলিমুল্লাহ খানের এই কথাটা একটু শুনি। ওকে, দেখি উনি আসলে কি বলতে চান। তো আমার কাছে, আমি আপনাদেরকে শোনাই আমার ফোন থেকে আর কি। জাস্ট আপনারা একটু শুনেন। ডাক্তারের সংখ্যা যত ডাক্তার দরকার তার চেয়ে বেশি না কম? স্যার কম। কম। তাহলে ডাক্তারদের আমি দেখেছি এই শতাব্দীর শুরুতে 2020 সনের একদিকে ঢাকার একটা হসপিটালের নাম বলি, পান্থপথে সমরিতা। একজন ডাক্তারের বেতন ছিল মাসে 8,000 টাকা। তাহলে 8,000 টাকা দিয়ে একজন ডাক্তার চাকরি করবে না, সে কি করবে? সে ইরান যাবে। আপনি তার বাধা দিতে পারবেন? কারণ আপনি তো বলেন ব্যক্তি স্বাধীনতা আছে। তা আমাদের দেশে ডাক্তারের যে চাহিদা এবং ডাক্তারের যে যোগান, তার মধ্যে যদি দেখেন যত চাহিদা তার চেয়ে অনেক কম। আমরা এটা মাপি কি করে? রোগী প্রতি কতজন ডাক্তার আছে। কিউবাতে ধরেন প্রতি 400-500 লোকের জন্য একজন ডাক্তার আছে, আমাদের 4-5 হাজার লোকের জন্য একজন ডাক্তার নেই। তাহলে আমাদের এখন বলে কি গ্রাজুয়েট উৎপাদন বেশি করছি আমরা? না, আসলে আমরা সমাজে যে চাহিদা সেই অনুসারে উৎপাদন করছি না। সব ক্ষেত্রে আমাদের যে অজস্র গ্রাজুয়েট উৎপাদন হচ্ছে সেটা চাহিদার তুলনায় অনেক কম। আপনি আসল কথা হচ্ছে আপনি কর্মসংস্থান তৈরি করতে পারছেন না গ্রাজুয়েটদের। হ্যাঁ, একটা বলতে পারেন যে গ্রাজুয়েটদের বিন্যাস কি, তারা কোন বিষয়ে গ্রাজুয়েট হচ্ছে আর কোন বিষয়ে সমাজের চাহিদা আছে। ধরেন সমাজে আমাদের অনেক ডাক্তার দরকার, কিন্তু আমাদের ছেলেমেয়েরা ডাক্তারি পড়তে চায় না, তারা সবাই ইঞ্জিনিয়ার হতে চায়। তাহলে দেখবেন দেশের সারপ্লাস ইঞ্জিনিয়ার আছে, আপনি সেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করেন। আমরা আমাদের বুয়েটকে সবচেয়ে বেশি টাকা দেই, রাষ্ট্রীয় টাকা। বুয়েটের শতকরা 75 জন ছেলে মেয়ে দেশে নাই, তারা মার্কিন দেশে, কানাডায় ও দক্ষিণ আফ্রিকায় কাজ করছে, তাদের উৎপাদন করছে। আমরা আমাদের জনগণের টাকা দিয়ে আমেরিকার জন্য এই দক্ষ শ্রমিক তৈরি করছি। এটা কি সমাধান হবে? আসলে দেশের যে অভ্যন্তরের যে বৈষম্য সেটা ওখানে উৎপাদিত হচ্ছে। এখন আপনার মূল প্রশ্নে আছে, জাতিসংঘ বলছে যে সমস্ত দেশে এখনো নিরক্ষরতা দূরীভূত হয়নি। 60-এর দশকের কথা বলছে, কিউবার বিপ্লবের পরে। কিউবার বিপ্লবের একটা প্রভাব এখানে আছে। কিউবারা 10 বছরের মধ্যে নিরক্ষরতা দূর করে ফেলেছে। এটা বাস্তব সত্য। মানে অর্থাৎ পড়তে পারে না, লিখতে পারে না এমন লোক একজনও নাই একটা দেশে। যদি শতকরা 95 জন পড়তে পারে, আমরা শতকরা 100 বলতে পারি। একটা কথা আছে না বাংলায়, যাহা 52 তাহা 53, 95 হলে 100 বলা যায়, কিন্তু 50 হলে তো 100 বলা যাবে না। তো ওই জাতিসংঘ বললো এই অন্যান্য দেশের জন্য বিপ্লব রপ্তানি না হয়, তাদের বলছে কি আপনারা আপনাদের জাতীয় আয়ের জিডিপির শতকরা কমপক্ষে, তখন জিএনপি বলতো, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, শতকরা 6 ভাগ খরচ করবেন। আমাদের দেশে গত শেষ হাসিনার শেষ বছরে, ভুল হয়েছে উচ্চারণে, শেষ হাসিনা বলেছি, শেখ হাসিনার শেষ বছরে 1.7 ভাগ খরচ হয়েছিল। তাহলে বরাদ্দ হচ্ছে 2.1, কিন্তু একজন খরচ তার চেয়েও কম। তাহলে এইটা তো আপনি যদি 6-এ পৌঁছতে চান, তাহলে আপনাকে 4 গুণ করতে হবে। আর যদি আপনি মনে করেন যে আপনি দ্রুত ফলাফল চান, 10 বছরের জন্য আপনি বিশেষ করবেন, শতকরা 12 ভাগ খরচ করবেন। তাহলে আপনি কোথায় কমাবেন? আপনি আমাদের দেশ নানা রকম যুদ্ধে লিপ্ত আছে, সামরিক বাহিনীতে তো কমাতে পারবেন না। অন্যান্য ক্ষেত্রে কমাবার আছে, বসেন এক জায়গায় দেখা যাক। শিক্ষা এবং স্বাস্থ্যকে যদি আপনি অগ্রাধিকার দিয়ে থাকেন, তাহলে সেখানে ব্যয় বাড়াতেই হবে। এখন অনেকে প্রশ্ন করেন, ব্যয় হলে হবে কতগুলো দালান তৈরি হবে, আসল হবে। অ্যান্ড দেন উনি এগুলো নিয়ে আরও কথা বলছেন। বাট
তো মেইন জিনিসটা যেটা উনি বলতেছিলেন যে বাংলাদেশে আসলে যেই জিনিসের চাহিদা আছে, যেই পেশার চাহিদা আছে, দরকার আছে বিশেষ করে ডাক্তার, তো আমাদের সেই রকম সংখ্যায় ডাক্তার নাই। এখন আমি এর পরিসংখ্যানটা ঠিক জানি না আসলে। তো আদৌ কি পরিমাণ ডাক্তার প্রয়োজন এবং তার সেই পরিমাণে ডাক্তার আদৌ আছেন কিনা বা প্রডিউস হচ্ছে কিনা সেটা। হ্যাঁ, যেহেতু আমরা এনাফ পরিমাণে ডাক্তার প্রডিউস করতেছি না, আমরা সেখানে সেইগুলো আমরা দেখা যায় ইঞ্জিনিয়ারদের প্রডিউস করতেছি। এখন উনি এখানে বুয়েটের একটা উদাহরণ টানলেন, তা একজন প্রাক্তন বুয়েটিন হিসেবে আমি এখানে আমার কিছু মতামত জাহির করি আর কি। তো বুয়েটে স্টুডেন্ট এখন মনে হয় 1200 নেয়, আমাদের সময় 1000 নিত, আগে 800 ছিল, এক সময় 500 600 ছিল। এখন এই 800 1000 1200 স্টুডেন্ট, ঠিক আছে, আপনি আচ্ছা কমাই দিলেন বুয়েটের এনরোলমেন্ট, কমাই দিয়ে যদি আপনি 500 এনরোলমেন্ট ধরেন, এত ইঞ্জিনিয়ার বাংলাদেশের দরকার নাই, তাহলে আপনি 500 রাখলেন সিট, বাকি 500 মেডিকেলে বন্টন করে দিলেন, তাতে কি মানে বাংলাদেশের ডাক্তারের চাহিদা পূরণ হবে? সো এইটা খুবই আমি জানি না এটা খুব একটা স্ট্রং আর্গুমেন্ট ওনার তরফ থেকে ছিল কিনা, কারণ বুয়েটে কিন্তু আপনার বুয়েটে সারা বাংলাদেশে সরকারি মেডিকেলে মনে হয় সিট আসছে 4 থেকে 5 হাজার, আমার যদি ভুল না হয়ে থাকে। তো এই 4 থেকে 5 হাজার সিটের বিপরীতে আপনি 1000 সিট নিয়ে আপনি এখানে কথা বলতেছেন, তো 4 থেকে আপনি ডাক্তার তো সরকারি প্রডিউস করতেছেন, তো 4 থেকে 5 হাজার, আর ওদিকে তো ইয়া তো আসি কি বলে এটাকে, ধরেন প্রাইভেট তো আসি, প্রাইভেট মেডিকেল থেকেও ধরেন আরও 3-4 হাজার 5 হাজার ডক্টর আরও বাংলাদেশে প্রতি বছর প্রডিউস হচ্ছে। সো আপনার তো সেক্ষেত্রে আপনি বুয়েটটাকে বন্ধ করে দিলে সেখানে আপনার 1000 এখানে বাড়াইলেন 9000, খুব কি ডিফারেন্স হয়? হয় না তো। তো বুয়েটকে সব থেকে বেশি টাকা দেওয়া হয়, এই পরিসংখ্যানটা আদৌ সত্য কিনা আমি জানি না। আপনারা যদি দেখে থাকেন, আমার যতটুকু জানা যে সব থেকে বেশি রিসোর্স বাংলাদেশ গভর্নমেন্ট ব্যয় করে আমার মনে হয় মেডিকেল স্টুডেন্টদের পিছনে। আরেকটা জিনিস জায়গায় দেখছিলাম যে এগ্রিকালচার ইউনিভার্সিটির পিছনে। তো সেদিক থেকে বুয়েটের পিছনে যে এত বেশি টাকা দেওয়া হয় আমি জানি না, বুয়েটের স্টুডেন্ট সংখ্যা খুবই কম। এবং হ্যাঁ, এটা সত্যি যে বুয়েটকে বেশ অনেক টাকাই দেওয়া হয়। এবং এই একবিংশ শতাব্দীতে এসে মানে এভাবে সরকারের থেকে টাকা দিয়ে, হ্যাঁ, এরকম স্টুডেন্টদের পড়ানোর আর কোনো মানে হয় না, যদি না স্টুডেন্ট অনেক গরিব হয়। তো গরিব স্টুডেন্ট হলে যেমন ইন্ডিয়াতে সেরকম প্রথা প্রচলিত আছে, আইআইটিগুলো বলেন, পাবলিক ইউনিভার্সিটিগুলো বলেন, আমি যতটুকু আমি শুনেছি, আমি আইআইটিয়ানদের সাথে আমার যে পিএইচডির সময় ওদের সাথে আমার কথাবার্তা হতো। তো ওদের সাথে ওরা বলতো যে সবাই কিন্তু ফ্রিতে পড়ে না, কারো কারো হয়তো 1 লাখ টাকা লাগে বছরে, কারো কারো বিভিন্ন অ্যামাউন্ট লাগে আর কি, এবং এটা ডিপেন্ড করে ফ্যামিলির আয়ের উপর, এবং তাদের এগুলো ট্র্যাক করার উপায় আছে, একটা ফ্যামিলির হাউস হোল্ডের কীরকম ইনকাম, এগুলো ওদের ট্র্যাক করার উপায় অন্তর আছে আর কি। সো সেদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশে আমরা যে ফ্রিতে বুয়েটে, বিশেষ করে আমি যখন বুয়েটে পড়ছি মোটামুটি আমার তো কোনো টিউশন ফি দিতেই হয় নাই, খালি হচ্ছে পরীক্ষার সময় একটা পরীক্ষার ফি দিতে হয়েছে, বাট ওভারঅল বুয়েট থেকে আমাকে একটা বৃত্তি দেওয়া হতো। তো সবাই এরকম বৃত্তি পাইতো, সরকার থেকে একটা বৃত্তি পাইতো, বুয়েট থেকে একটা বৃত্তি দেওয়া হতো, মোটামুটি টাকাটা বুয়েটের স্টুডেন্টরা উল্টা পাইতো, যেখানে যারা হলে থাকতো তাদেরকে কিছু টাকা দিতে হইতো, বাট মোটামুটি বুয়েটের স্টুডেন্টরা অনেকেই টিউশনি করে, মোটামুটি সচ্ছল থাকে, এবং তা না হলে অ্যাটলিস্ট বাসা থেকে অনেকে টাকা নিতে পারে। কারণ অনেকেই আছে যে অ্যাটলিস্ট বুয়েটে 30-40% স্টুডেন্ট খুবই ভালো ফ্যামিলি থেকে আসে, ওয়েল অফ ফ্যামিলি থেকে আসে। অ্যান্ড দেন বাকি যারা আসে তারাও মফস্বল শহর থেকে আসলো, তারা এতটাও ব্রোক না, এবং যারা আর কি আসে একটু ব্যাকওয়ার্ড ব্যাকগ্রাউন্ড থেকে, তারাও এখানে এসে টিউশনি করে বা বিভিন্নভাবে তারা একটা জোগাড় যন্ত্র করে ফেলে, বইটার নাম ভেঙে খেতে পারে। সো হ্যাঁ, বাংলাদেশের মতো কান্ট্রিতে আমরা হয়তো আমেরিকার মতো টিউশন ফি দিয়ে পড়তে পারবো না, বাট এটা একেবারে ফ্রি হওয়া উচিত না। আমাদের উচিত আর কি বুয়েটের স্টুডেন্ট বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে কোনো একটাভাবে দায়বদ্ধ রাখা, এবং হয়তো তারা আপফ্রন্ট টাকাটা দিতে পারবে না, বাট যদি না দিতে পারে তাহলে তারা সার্ভিসের মাধ্যমে হোক, অথবা পরবর্তীতে দেশে কোনো চাকরির মাধ্যমে হোক, অথবা এই টাকাটা তাদেরকে রিপে করা উচিত। বাট হ্যাঁ, সেই রকম ফ্রেমওয়ার্ক তৈরি করা এটাও আসলে অনেক মানে ধৈর্যের কাজ, অনেক ইয়ার কাজ।
তো যাই হোক, এখন আরেকটা যে প্রসঙ্গে আছি, যেই মেইন জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে বুয়েটের নাকি 75% স্টুডেন্ট বাইরে চলে যাচ্ছে, যেটা উনি দাবি করলেন। এখন এই জিনিসটা আর্গুয়েবল, কারণ আমি জানি না 75% ফিগারটা কোথেকে আসছে, এটা আমি শুরুতেই বললাম। এখন তাও যদি হয়, যদি 50%ও চলে যায়, কথার কথা, হ্যাঁ, তর্কের খাতিরে ধরে নিলাম যে হ্যাঁ না, 50% স্টুডেন্ট বইটা থাকতেছে না, কোনো না কোনো কারণে চলে যাচ্ছে। তো এটার এখন উপায়টা কি, এটার এখন সলিউশনটা কি হইতে পারে, রাইট? ধরেন আমি এখন পিএইচডি করে আমেরিকাতে একটা কোম্পানিতে সার্ভিস দিচ্ছি। আমাকে যদি আমাকে যদি একটা যথাযোগ্য মর্যাদাপূর্ণ একটা পজিশন অফার করা হয় বাংলাদেশে, তাহলে আমি বাংলাদেশে চলে যেতে এক পায়ে রাজি। এবং এটা বাংলাদেশে অনেক বুয়েটিয়ানের বক্তব্য, খালি আমি না, অনেকেরই বক্তব্য। হ্যাঁ, অনেকে আসে আমেরিকায়, আমেরিকা সেটেল হয়ে যাবে, কারণ বাংলাদেশে তারা অনেকে চাকরি বাকরি করে দেন, তাদের কাছে ওই জিনিসটা মানে সাস্টেনেবল মনে হয় না। এক, আর দুই নম্বর, তাদের মনে হয় না যে তারা যে সার্ভিসটা প্রোভাইড করতেছে তাতে আসলে দেশের মানুষের কোনো উপকার হচ্ছে, অথবা বাংলাদেশে আসলে ওরকম ইঞ্জিনিয়ারিং কাজের কিন্তু সে স্কোপ নাই। হ্যাঁ, আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে বলতেছি, কারণ আপনারা কমেন্ট সেকশন অনেকেই কমেন্ট করেন যারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, এবং তারা বলেন হ্যাঁ, দেশের টাকা খেয়ে, দেশের টাকা মেরে কেন তারা বাইরে যাবে। হ্যাঁ, অনেক রকম ইন্টারেস্টিং কমেন্ট করেন। তো আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে বলতেছি, এবং একজন ইঞ্জিনিয়ার, আমি অন্যান্য ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে, আমি নিজে বাংলাদেশে কোনো জব করি নাই। আমি এমনিতে ইন্টার্নি করেছি একটা শিপইয়ার্ডে, হ্যাঁ, জাস্ট কী বলে এটাকে, প্র্যাকটিক্যাল ট্রেনিং বা এটাই হোক না কেন, তাতে অল্প বিস্তর যা দেখেছি বাংলাদেশে ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক অবস্থা, অ্যান্ড দেন আদার ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি টাকরি করছে। বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং জব সেক্টরটা খুবই পুরলি ম্যানেজড অ্যান্ড হ্যান্ডেলড। হ্যাঁ, এইখানে মানে বাংলাদেশ বুয়েটের থেকে যে স্ট্যান্ডার্ডে যে স্টুডেন্টরা বের হয়, তারা যে কাজের স্ট্যান্ডার্ড রাখতে পারে, সেখানে তাদেরকে যে কাজগুলো দেওয়া হয় সেগুলোর মধ্যে আকাশ টু পাতাল তফাৎ। এমনও দেখছি যে বাংলাদেশের এমন একজন ইঞ্জিনিয়ার যে সরকারের বিভিন্ন এজেন্সিতে জব করছে, কোনো জায়গায় সে সন্তুষ্ট ছিল না, প্রাইভেট এজেন্সিতে জব করছে, কোথাও সে ওই সন্তুষ্টিটা পায় না, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। দেন ফাইনালি সে কোথায়, একদিন মনে হয় সে জব করলো ডেস্কো, হ্যাঁ, ওই যে বিদ্যুৎ উৎপাদন, ওইটা মনে হয়। জব খুবই ভালো, সব কিছু ঠিক আছে, তারপরও তার মধ্যে জব স্যাটিসফ্যাকশন নাই, ইন এ সেন্স যে ইঞ্জিনিয়ারিং কাজটা খুবই স্যাটিসফাইং না। ঠিক আছে, ওই রকম জটিল কোনো কাজ করা লাগতেছে না, খুবই দেখা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করা লাগতেছে। হ্যাঁ, অথবা সেলসের বা ওই যে মানে যদি সরকারি জব হয় তাহলে তো খুবই অ্যাডমিনিস্ট্রেটিভ, আমলাতান্ত্রিক, বিউরোক্রেটিক কাজ। আর যদি মেনটেন্যান্সের কাজ হয় তাহলে জাস্ট মেনটেনেন্স অপারেশনস। হ্যাঁ, তো সেখানে কোনো যে আপনি ধরেন ম্যানুয়াল দেখে দেখে হয়তো একটা মেশিন চালাবেন, রাইট? তো অথবা কোনো কিছু একটা ডিজাইন করবেন, খুবই মিনিমালি ইঞ্জিনিয়ারিং ইনভলভ। হ্যাঁ, আমি খুব বেশি কাউকে দেখি নাই যারা আসলে ইঞ্জিনিয়ারিং জব করে অনেক হ্যাপি। বেশ কয়েকটা সেক্টর আছে, এর মধ্যে যে সবই একটা না, অনেক জায়গায় আছে যেখানে অনেক ইঞ্জিনিয়ারিং জব করে, যেমন কয়েকজন আছে ড্রেজিং কোম্পানিতে জব করে, এবং তারা বলে এগুলো খুবই টেকনিক্যালি চ্যালেঞ্জিং। অনেকে আছে দেখি শিপ ডিজাইন নিয়ে কাজ করে, তারা বলতেছে যে এটা খুবই টেকনিক্যালি চ্যালেঞ্জিং। কেউ কেউ এনজয় করে, বাট এই সংখ্যাটা খুবই অল্প। তো একটা সময় দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করতো, পানি উন্নয়ন বোর্ড বলেন, তিতাস বলেন, এটা বলেন, ওটা বলেন, আইদার তারা ওই সরকারি চাকরিগুলো, প্রকৌশলী যে চাকরিগুলো, সেগুলো ছেড়ে দিয়ে বিসিএস দিচ্ছে, নাহলে দেশের বাইরে চলে আসতেছে। এবং আমি দেশের বাইরে আসি 2018 সালে, আজকে হচ্ছে 6.5 বছর হয়ে গেছে। এই 6.5 বছরে আমি পাশ করার পরপরই চলে আসি। এরপরে আমি দেখছি যে বিভিন্ন রকম আমার বন্ধুবান্ধব যারা আর কি ফার্স্টে দেশের প্রতি অনেক টান, দেশের সার্ভিস দিবে, অথবা ফ্যামিলি আছে, সবার এত দেশের প্রতি টান নাই, বাট অ্যাটলিস্ট ফ্যামিলি আছে, তাই ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে বা ফ্যামিলিকে দেখতে হবে, এই জন্য দেশে থেকে যাইতো। অ্যান্ড দেন দেশে কোনো না কোনোভাবে বিভিন্ন চাকরি টাকরি জোগাড়ও করে ফেলতো। অ্যান্ড দেন ওই চাকরি করার কিছুদিন পরে তাদের মধ্যে আর ওই স্যাটিসফ্যাকশনটা থাকতো না। স্যাটিসফ্যাকশন না থাকার পরে আবার দেখা গেছে যে এই মাস্টার্স করতে চলে আসলাম, এই নাহলে পিএইচডি করতে চলে আসলাম, অনেকেই নক দিত বিভিন্ন কারণে হেল্পের জন্য। আস্তে আস্তে দেখছি যে ওই রকম আমার কাছে মনে হয় যে 50-60% একটা ফিগার বাংলাদেশে আমাদের ব্যাচে যারা শুরু করছে তারা অনেকেই দেশের বাইরে চলে আসছে। কারণ বাংলাদেশে আসলে
ইঞ্জিনিয়ারিং কাজের সেরকম স্যাটিসফ্যাকশন নাই। আর যদি আপনি করেও থাকেন তাহলে দেখা যায় যে যেহেতু এইটা ওই ব্রিটিশ আমল থেকে একটা ঔপনিবেশিক একটা কলোনিয়াল মাইন্ডসেটে চলে আসতেছে, ঠিক আছে? তো এই ব্রিটিশ আমলে যেমন কলোনিয়াল ওভারলর্ডরা, ব্রিটিশরা যেমন একটা সব কিছুতে তাদের একটা মাতব্বর ধরে রাখতো, এখন বর্তমানে যেটা দেখা যায় যে বিসিএস অ্যাডমিন ক্যাডার যারা তারা এরকম একটা মাতব্বরি সব জায়গায় ধরে রাখার চেষ্টা করে। সো এই কারণে দেখা যায় যে এবং এই কমপ্লেনটা সবার মোটামুটি, আমি বিভিন্ন ডিপার্টমেন্টে কথা বলছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ার তো বেশি সব থেকে বাংলাদেশে, বিভিন্ন ডিপার্টমেন্টে কথা বলছি, তাদের সবার মধ্যে একটা কমন অসন্তুষ্টির জায়গা হচ্ছে যে অন্য ডিপার্টমেন্ট থেকে বা এই অ্যাডমিনের লোকজন এসে মাতব্বরি করে, অ্যাডমিনের লোকজন এসে নাক গলায়, টেকনিক্যাল জায়গাগুলোতে তারা নাক গলায়। তো আস্তে আস্তে দেখা যায় যে যারা অ্যাটলিস্ট টিকে যায় এই সরকারি চাকরিগুলোতে, তো তারা একটা সময় গিয়ে ওরকম মানে অ্যাডমিনের সাথে ধস্তাধস্তি করে বেঁচে থাকে কোনোভাবে। প্রমোশনের স্কোপও খুবই কম বাংলাদেশের চাকরিগুলোতে। ধরেন আপনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা গ্রেড 9 হয়ে দেখা যাবে যে অনেক দিন ধরে পড়ে আছেন, প্রমোশনের খবর নাই, কারণ হচ্ছে উপরে পদ ফাঁকা হচ্ছে না। আবার ওদিকে অ্যাডমিন থেকে ইঞ্জিনিয়ার সচিবটা এসে নাক গলাচ্ছে আপনার উপরে। তো এই জিনিসগুলা আপনি একটা সময় দেখা যাবে যে আপনি ওই সিস্টেমের মধ্যে গিয়ে সিস্টেম হয়ে গেছেন, সিস্টেমকে আর চেঞ্জ করতে পারতেছেন না। আর দুই হচ্ছে গিয়ে সিস্টেমের মধ্যে গিয়ে সিস্টেম হয়ে যাওয়ার একটা সুন্দর এক্সাম্পল আছে। আমারই এক ক্লোজ ফ্রেন্ড, খুবই ক্লোজ ফ্রেন্ড, সিভিল ইঞ্জিনিয়ার, সে একটা ডিপার্টমেন্টে চাকরি করে। তো আমি তাকে একটা ছবি দিয়ে বললাম যে এই মানে কী বলে ওই যে মেট্রো রেলের খাম্বাটা ওই ইয়ের উপরে দিয়ে গেছে, ফুটপাথের উপর দিয়ে গেছে। তো এরকম বললাম যে বাংলাদেশ ইঞ্জিনিয়ারদের এরকম অবস্থা কেন, যে কোনো কোঅর্ডিনেশন নাই, যে মেট্রো রেল গেল সে ফুটপাথের উপর দিয়ে চালাই দিল, এই দুইটার মধ্যে তো একটা কোঅর্ডিনেশন থাকবে। এগুলো তো উন্নত কোনো দেশে দেখবেন না। তো এগুলো তো ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক একটা জিনিস। আমি বর্তমানে কনস্ট্রাকশন ফিল্ডে কাজ করি, তো এগুলো কিন্তু অনেক বেসিক জিনিস, এগুলো খেয়াল করতে হয়। তো মানে সে আমাকে খুবই পলিটিক্যালি একটা অ্যান্সার দিল যে না, পুরোটা না জেনে তো এভাবে বলা যাবে না, বিভিন্ন জিনিস মানে সিস্টেমের মধ্যে গেলে সবাই মোটামুটি সিস্টেম হয়ে যায়। আমি তাই খারাপ বলতেছি না, সে আমার খুব ভালো ফ্রেন্ড এবং খুব ভালো মানুষ, বাট দেখা গেছে যে সেও এখন একটা সিস্টেম হয়ে গেছে, ঠিক আছে? তো তো এই দেশের এখন কিছু হবে না। দেখেন আমি অনেক চেষ্টা করছি যে আমি পিএইচডি করার পরে দেশে গিয়ে আমি কী করতে পারি, আমি চিন্তা করতেছিলাম। তো দেখা যায় যে অনেকে বলে যে ভাই দেশে গিয়ে তোমাকে আবার বিসিএস দিতে হবে। কেন বিসিএস দিতে হবে ভাই? আমি এখানে পিএইচডি করছি আমেরিকা থেকে, একটা টপ র্যাঙ্কিং স্কুল থেকে, ব্র্যাক করতেছি না, বাট টপ র্যাঙ্কিং থেকে একটা স্কুল থেকে পিএইচডি করছি। সো সেটার ভ্যালুটা কী, কোথায় থাকলো তাহলে? এখানে আমেরিকাতে তো আমার পিএইচডি করার পরে আমার আর কোনো পরীক্ষা দেওয়া লাগে না মোস্ট অফ দ্য জায়গায়, এবং মানে ইন্টারভিউ দিতে হয়, বাট ওই যে এরকম বিশেষ টাইপের পরীক্ষা তো দিতে হয় না। কেন এরকম একটা পাবলিক সার্ভিস পরীক্ষা দিয়ে আমাকে যোগ্যতা প্রমাণ করতে হবে? আমি কি অন্যান্য যারা এইসব পাবলিক সার্ভিস পরীক্ষা দিচ্ছে তাদের থেকে কম জানি নাকি? হ্যাঁ, আমাদেরই তো বন্ধু বান্ধব সবাই এখন মানে বিশেষ অফিসার আছে, তো ওদের থেকে আমি কম জানি? সো এইসব তো করে আমার সময় নষ্ট করার উপায় নেই, বা সময় নষ্ট করার মতো সময় নেই। হ্যাঁ, ভিডিও করে সময় নষ্ট করতেছি, এইটাই বেশি। আর দুই হচ্ছে যে এখন পাবলিক ইউনিভার্সিটিগুলোর শিক্ষকতা করার জন্য যে এরকম একটা ব্যুরোক্র্যাটিক তারা একটা প্রসেস ধরে রাখছে, এই ব্যুরোক্র্যাটিক প্রসেসের ভিতর দিয়ে গিয়ে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে সেখানে নিজেকে সার্ভিস দেওয়া, দেখা যায় যে ওই সময়টা আমার নাই। যে এখনও তারা এই একবিংশ শতাব্দীতে এসেও ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এখনও হচ্ছে এই তুমি হচ্ছে ওখান থেকে ফর্ম ডাউনলোড করে ব্যাঙ্ক ড্রাফট নিয়ে সত্যায়িত করে ছবি। ভাই দুনিয়ার কোনো জায়গায় এত জায়গায় আমি বিভিন্ন জায়গায় দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমি জবের অ্যাপ্লাই করে থাকি জাস্ট আউট অফ কিউরিওসিটি। আমি কোনো জায়গায় এরকম দেখি না যে সত্যায়িত করে ইন্টারের সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট ছবির উপরে সেলসাপ্পা দিয়ে জমা দিতে হবে। এগুলো মানে কি ভাই? এগুলোর কি দরকারটা কি? এবং বুয়েটেও সেম জিনিসটা দেখছি। বুয়েটের মতো একটা অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, তারাও যদি একটা অনলাইন অ্যাপ্লিকেশনের ব্যবস্থা না রাখতে পারে জব অ্যাপ্লিকেশন জন্য, যে না একটা ক্লারিক্যাল একটা সিস্টেম চালু করে রাখছে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বিউরোক্রেটিক একটা কমপ্লেক্স একটা আননেসেসারি সিস্টেম চালু করে রাখছে, যে না তুমি এখান থেকে একটা ফর্ম ডাউনলোড করো, ওখান থেকে ব্যাঙ্ক ড্রাফট নাও, ওইখানে গিয়ে এটা দাও, ওখানে দিয়ে সেটা দাও। মানে কেন ভাই, কেন? মানে ব্যাঙ্ক ড্রাফট আমাকে দিতে হবে কেন? এখন অনলাইন পেমেন্টের এত একবিংশ শতাব্দীতে আছে, 2025 সালে এসে আমাকে কেন ব্যাঙ্ক ড্রাফট দিতে হবে? ট্রেজারি কেন এত মানে ইজি করতেছে না? কি বলবো, এই যে
এইসব চিন্তা করলে আমি চিন্তা করি যে এই দেশের আসলে কিছু হবে না। বুয়েটের 75% মানুষ যদি এখন বাইরে চলে যায়, সামনে আসতে দিন দিন আসতে আসতে 90% মানুষ বাইরে চলে যাবে। আপনারা যদি কিছু না করতে পারেন তাহলে কিছু সম্ভব না, রাইট? আমি ওই দিন চিন্তা করলাম যে আমার ফ্রেন্ড আমাকে অনেকবার বলতেছে যে তুই এই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই কর, কিন্তু আমি চিন্তা করলাম যে আমার এখানে বসে বাংলাদেশ ওই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করাটা অনেক ডিফিকাল্ট। কারণ আমাকে এই ফিজিক্যালি ফর্মটা গিয়ে দিতে হবে, ফর্মটা আমাকে হাতে লিখতে হবে 2025 এসে, রাইট? এইসব মানে ইয়ে করতে হচ্ছে আমাকে, মানে কি বলবো, হ্যাঁ। দুনিয়ার সবাই যখন ডিজিটাল হয়ে যাচ্ছে, সবাই যখন আগায় যাচ্ছে, আমরা এখন ওই পিছনে কাগজ কলমে পড়ে আছি, ঠিক আছে? তো এই দেশে আপনি কিভাবে উন্নতি আশা করেন? উন্নতি কিভাবে আশা করেন? কিভাবে? আমি তো দেখি না, রাইট? মানুষজন এখনও সেই ব্যাকডেটেড, হ্যাঁ। কোনো নোটিশ আপলোড করলে তারা ওই যে দেখি যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে নোটিশগুলো তারা একটা পেপারে লেখে, পেপারে প্রিন্ট করে, দেন ওটার উপর একটা সাইন করে, দেন ওটা স্ক্যান করে, হয়তো ক্যাম্প স্ক্যানার দিয়ে তারপরে সেটা ওয়েবসাইটে দেয়। এটা একটা উপায় হলো? এটা কোনো সভ্য দেশের উপায়? ইমেলগুলো কাজ করে না, রাইট? কি বলবো, বাংলাদেশের যে মুখ্য পরিষদ নাকি মন্ত্রী পরিষদ সচিব যে নাকি যে মুখ্য সচিব যে যিনি মানে ক্যাবিনেট সেক্রেটারি বাইন, আমি তার পিএইচডি দেখলাম হচ্ছে একটা অনারারি পিএইচডি ইউনিভার্সিটি, নিউ ইয়র্কের একটা নাম না জানা ইউনিভার্সিটি থেকে, আমার নাম মনে হয় ডক্টর মোখলেসুর রহমান। তো অনারারি একটা পিএইচডি নিয়ে উনি কি নিজেকে ডক্টর বলতে পারেন? যাই হোক, ওগুলা আমার কাছে প্রমাণ আছে, ঠিক আছে? আমি স্ক্রিনশট নিয়ে রাখছি সবসময়। তো আচ্ছা, আপনাদেরকে দেখাই, ঠিক আছে? ডক্টর মোখলেসুর রহমানের, আপনারা হয়তো বলবেন যে প্রমাণ দেখাও ভাই, প্রমাণ দাও। তো প্রমাণ আপনাদেরকে দিচ্ছি, হ্যাঁ। তো জাস্ট একটু হোল্ড আপ করেন। ডক্টর মোখলেসুর রহমান, সেক্রেটারি, ওকে। সো আপনারা ওনার ইয়াতে গেলে দেখবেন যে ডক্টর মোখলেসুর রহমান উনি উনি বলতেছেন উনি নাকি হার্ভার্ড গ্র্যাজুয়েট ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট করছেন। তখন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে উনি কী করছেন জানেন? উনি একটা ইয়া ডিগ্রি নিচ্ছে, কী বলে ওটারে, একটা মাস্টার্স নিছেন আর কি কোনো এক সময়। আমার ঠিক শিওর না উনি মাস্টার্সটা নিছেন কিনা, বা ওটা একটা জাস্ট ডিপ্লোমা ডিগ্রি ছিল। আমি জানি উনি কোথাও থেকে একটা মাস্টার্স নিছেন। হ্যাঁ, আমি দ্য নিউজ সেক্রেটারি, এই লোক 82 ব্যাচ, উনি হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট। হ্যাঁ, উনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে একটা মাস্টার্স করেছেন, বাট ওনার ওই যে পিএইচডির কথাটা আপনি একটা জায়গায় গেলে দেখা যাবে। ও, উনি আবার ইয়ার প্রফেসর, আবার কী বলে এনএসসিউর প্রফেসর, ঠিক আছে? সো ওনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে দেখাই। এই যে এখানে উনি লিখছে যে প্রফেসর মোখলেসুর রহমান পিএইচডি, রাইট? উনি পিএইচডি লিখছে। আসেন দেখি ওনার পিএইচডিটা কই থেকে। হ্যাঁ, এখানে লেখা আছে। সো ডক্টর রহমান ডি is a Harvard graduate and he did his PhD from American East Coast University. আমেরিকান ইস্ট কোস্ট ইউনিভার্সিটি নাম শুনছেন? শুনেন নাই। এর কারণ হচ্ছে এটা একটা ডিপ্লোমা মিল, বুঝতে পারছেন? আমেরিকান ইস্ট কোস্ট ইউনিভার্সিটি, আপনি সার্চ দিয়ে দেখেন। এটা একটা, এটার কোনো ওয়েবসাইটে বোঝা যায় যে আপনি হচ্ছে ডক্টরেট ডিগ্রি লিস্ট করা আছে, এবং আপনি যদি তাকে কত টাকা জানি, $250 না কত ডলার জানি যদি আপনি পে করেন, বা $2000 এরকম একটা নাম্বার আছে, আপনি যদি পে করেন তাহলে ওরা আপনাকে একটা ডিগ্রি দিয়ে দিবে। এবং এটা হচ্ছে অনারারি একটা ডক্টরেট ডিগ্রি, বেসড অন ইয়োর সার্ভিস, বেসড অন ইয়োর সোশ্যাল প্রোফাইল, বেসড অন ইয়োর একাডেমিক ক্রেডেন্সিয়াল, বেসড অন ইয়োর প্রফেশনাল ক্রেডেন্সিয়াল, এরকম একটা ব্যাপার। ইটস নট, এটা আপনাকে কোনো ডিসার্টেশন বা ওই যে থিসিস অথবা বাংলায় কী বলে অভিসন্দর্ভ লিখতে হয় না, ঠিক আছে? কোনো রিসার্চ করতে হয় না। তো এই করে উনি একটা পিএইচডি নিয়েছেন, এই পিএইচডিকে উনি ইউজ করতে পারেন টাইটেল হিসেবে। তো এই ধরনের লোকজন যখন অ্যাডমিনিস্ট্রেশন চালায়, এই ধরনের লোকজন যখন মানে দেশের হাল ধরে, তখন আপনার দেশের ভবিষ্যৎ কোথায় থাকে, এটা খুবই প্রশ্নবিদ্ধ একটা ব্যাপার। সো বুয়েটের 75% যদি এখন না থাকে, ভবিষ্যতে 90% থাকবে না। কিচ্ছু করার নাই, আপনারা দেশটাকে মানে অলরেডি ব্যাকওয়ার্ড আছে, আরও ব্যাকওয়ার্ডে নিয়ে যাচ্ছেন। সো এটাই আশা, মানে এর থেকে ভালো কিছু আর আশা করার নেই। তো যাই হোক,
আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবার ভবিষ্যতে কোনো একটা আলোচনা নিয়ে সামনে আসবো। ভালো থাকবেন। বাই।